নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং এই কারণেই হতে চলেছে, আপনারা জানেন যে সম্প্রতি ভারতে তরঙ্গ শক্তি এক্সারসাইজ হয়েছে এবং সেখানে বিশ্বের বহু দেশ তাদের যুদ্ধের প্লেনকে নিয়ে এসছে এবং ভারতীয় বায়ুসেনার সাথে তারা যৌথভাবে সামরিক মহড়া করেছে। এখন এইখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে সেটি হচ্ছে, এইখানে জার্মানি বায়ুসেনা থেকে জার্মান ইউরোফাইটার টাইফুন ভারতে এসছিল এবং সম্প্রতি ভারতীয় বায়ুসেনা একটি ভিডিও প্রকাশ করে। তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে আকাশে উইদিন ভিজুয়াল রেঞ্জে যখন ইউরোফাইটার টাইফুনের সাথে সুখোই 30 যে একটা এয়ার কম্ব্যাট এক্সারসাইজ হয়, সেখানে ইউরোফাইটার টাইফুন কার্যত সুখোইকে লক করতে পারিনি, অথচ সুখোই 30 ইউরোফাইটার টাইফুনকে লক করে দিয়েছে। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কারণেই হতে চলেছে, তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে ইউরোফাইটার টাইফুন কিন্তু ভারতের যে 114খানা মিডিয়াম মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট যে কথা কেনার কথা চলছে, তাতে কিন্তু তারা একটা পার্টিসিপেট করছে। অতএব আপনারা বুঝতেই পারছেন যে এটা কেন তাৎপর্যপূর্ণ হতে চলেছে। প্রথম কথা হচ্ছে, SU-30 MKI কিন্তু একটি 4 জেনারেশন ফাইটার। SU-30 MKI কিন্তু 4.5 জেনারেশন ফাইটার নয়। অপরদিকে যদি দেখা যায়, ইউরোফাইটার টাইফুনকে এই মুহূর্তে বিশ্বের 4.5 জেনারেশন ফাইটার এয়ারক্রাফটের মধ্যে বলা হয় সব থেকে আধুনিকতম ফাইটার এয়ারক্রাফট। অনেকে বলবেন রাফেল ফাইটার এয়ারক্রাফট হচ্ছে সব থেকে আধুনিক, কিন্তু যেটা এই মুহূর্তে ইউরোফাইটার টাইফুনের যে ধরনের স্পেসিফিকেশন দেখা যাচ্ছে, যে আজ থেকে 10 বছর আগে ইউরোফাইটার টাইফুনের যে স্পেসিফিকেশন ছিল, বর্তমানে জার্মানি, ব্রিটিশ, ইটালি এবং স্পেন তারা তাদের R&D সেক্টরে এতটাই উন্নতি করে ফেলেছে যে ইউরোফাইটার টাইফুনকে এই মুহূর্তে বিশ্বের ট্রুলি 4.5 জেনারেশন ফাইটার এয়ারক্রাফট এই কারণেই বলা হচ্ছে। তার কারণ হচ্ছে তার AESA রেডার। আপনারা জানেন যে ক্যাপ্টারি AESA রেডার বসানোর সাথে সাথে ইউরোফাইটার টাইফুনের যে ট্র্যাকিং রেঞ্জ সেটা বহুলাংশেই বেড়ে গেছে। আর তারপরে ইউরোফাইটার টাইফুন এবং রাফেলের মধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে দুটোই হচ্ছে ইউরোপিয়ান ফাইটার এবং তাতে মেটিওর ইনস্টল করা যায় এবং ইউরোপের বিভিন্ন রকম মিসাইল এই দুটি ফাইটার প্লেনে ইনস্টল করা হয়ে থাকে। এখন ঘটনা হচ্ছে যে এই যে SU-30 MKI এটি ইউরোফাইটার টাইফুনকে কার্যত আকাশে লক করে দিল, অথচ ইউরোফাইটার টাইফুন SU-30কে লক করতে পারলো না। এটা এই কারণে আরও গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। দেখুন, দুটো যুদ্ধের প্লেনের কিন্তু যদি RCS দেখেন, তাতে ইউরোফাইটার টাইফুনের থেকে কিন্তু SU-30 MKI অনেক বড় ফাইটার প্লেন এবং সেক্ষেত্রে ইউরোফাইটার টাইফুনের খুব সহজেই SU-30কে কিন্তু লক করে দেওয়ার কথা। সেক্ষেত্রে SU-30কে কিন্তু ইউরোফাইটার টাইফুন লক তো করতেই পারেনি, উল্টে ইউরোফাইটার টাইফুনকে লক করে দিয়েছে ভারতের SU-30 MKI। এখন এটা থেকে যে জিনিসগুলো উঠে আসছে সেটি হচ্ছে, প্রথমত ইউরোপীয় ইউনিয়নের যারা পাইলট হয় তাদের যে যে ধরনের ট্যাকটিস এবং যে ধরনের তারা এয়ার এক্সারসাইজ করে আধুনিক যেসব অ্যাভিওনিক সিস্টেম দিয়ে, বলা হয় যে তাদের পাইলটরা সব থেকে সক্ষম এই আকাশ যুদ্ধে। কিন্তু আমরা তুলনামূলকভাবে ভারতীয় বায়ুসেনা কম আধুনিক। আমি একেবারেই সুখোই 30কে একেবারেই মানে আধুনিক নয় সেটা বলছি না, কিন্তু এই মুহূর্তে ইউরোফাইটার টাইফুনের যে অ্যাভিওনিক সিস্টেম আছে সেই অনুযায়ী ভারতের SU-30 কিন্তু বেশ কিছুটা পিছিয়ে আছে। এখনও কিন্তু আমরা সুপার সুখোইতে আপগ্রেড করিনি। ফলে একটা এই যুদ্ধের প্লেন মানে সুখোই 30 MKI, যেটা কিনা 4 জেনারেশন ফাইটার, এখনো পর্যন্ত তাকে কিন্তু আধুনিক করা হয়নি। আমি আবার বলছি, যেহেতু তাকে সুপার সুখোই আপগ্রেড করা হবে বলে এই মুহূর্তে চিন্তাভাবনা করা হচ্ছে, সেই অনুযায়ী ইউরোফাইটার টাইফুনকে কিন্তু বলতে হবে যে এরপরে SU-30 MKI যখন সুপার সুকোইতে আপগ্রেড হবে, তখন এটা কিন্তু কার্যত ওয়েস্টার্ন মিডিয়া, আমি চীন পাকিস্তানকে ছেড়ে দিলাম, ওয়েস্টার্ন মিডিয়ারও কিন্তু এটা অনেকটা মাথা ব্যথার কারণ হয়ে যাবে। এই কারণেই মাথা ব্যথার কারণ হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে, ইউরোপিয়ান জার্মান পাইলট যারা কিনা সত্যিই খুব ট্রেন্ড, হাইলি ট্রেন্ড ইউরোপিয়ান পাইলট, তারপরে তাদের কাছে রয়েছে ইউরোফাইটার টাইফুনের মতন সব থেকে আধুনিকতম যুদ্ধের প্লেন 4.5 জেনারেশনের। সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু ভারতের SU-30কে ট্র্যাক করতে পারলো না। অতএব এক্ষেত্রে দুটো দিক উঠে আসছে, সেটি হচ্ছে জার্মানি ইউরোফাইটার টাইফুন আগামী দিনে ভারতের এই টেন্ডারে তারা কতটা পিচ করতে পারবে, তার কারণ ইউরোফাইটার টাইফুনের যে কলাকৌশল সেটা কিন্তু ভারতীয় বায়ুসেনা বেশ কিছুটা আঁচ করতে পেরেছে এই SU-30 MKI এর সাথে ডগ ফাইটে। যদিও এটা
উইদিন ভিজুয়াল রেঞ্জের মধ্যে হয়েছে, এটা বিয়ন্ড রেঞ্জের মধ্যে হয়। ইউরোফাইটার টাইফুনের মতন প্লেন Su-30কে আকাশে হারাতে পারিনি, তবে আগামী দিনে এটাই বোঝা যাচ্ছে যে ভারতীয় সুখোই 30 MKI পাইলটরা কতটা দক্ষ এর থেকে প্রমাণিত হয়। তার কারণ একটা কথা বলা হয় যে ম্যান বিহাইন্ড দ্য মেশিন, অর্থাৎ মেশিনের পেছনে যারা রয়েছে, যারা এটিকে অপারেট করছে, তাদের কিন্তু দক্ষতা কিন্তু সর্বজন বিদিত, এটা প্রমাণ হচ্ছে। অতএব ভারতীয় পাইলটরা যে বিভিন্ন রকম এয়ার এক্সারসাইজে অংশগ্রহণ করে তারা নিজেদেরকে এতটাই আপগ্রেড করে ফেলেছে যে একটি 4.5 জেনারেশন ফাইটার এয়ারক্রাফট কিন্তু একটি 4 জেনারেশন ফাইটার এয়ারক্রাফটকে আকাশে কার্যত লক করতে পারেনি। আর এর থেকে আরেকটি প্রশ্ন উঠে আসে যে 2019 সালে যখন ভারত পাকিস্তানের মধ্যে যে আকাশে যে যুদ্ধ হয়েছিল, ভারতের MiG-21, যেটা কিনা 50-এর দশকের টেকনোলজি, সেটা কিন্তু আমরা পাকিস্তানি F-16কে যে আকাশেই ধ্বংস করে দিয়েছিলাম, সেটা আমাদের ফাইটার পাইলটদের যে অত্যাধুনিক প্রযুক্তি এবং প্রকৌশল এবং তারা যে ধরনের ট্রেনিংয়ে লিপ্ত থাকে, তাতে কিন্তু আমাদের কুর্নিশ জানাতে হয়। অতএব এর থেকে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে চীন এবং পাকিস্তান ভারতের যে আপগ্রেডেড এই সুপার সুখোই যে প্রজেক্ট হতে চলেছে, তাতে কিন্তু এটা বড় মাথা ব্যথার কারণ হয়ে যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, এবং আগামী দিনে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।